আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি সর্বকালের সেরা একটি সার্ভাইভাল মুভি। তবে শুরুতেই বলতেছি, হয়তো এই মুভিটার এক্সপ্লেইন আপনি 2-3 বছর আগে অন্য কোনো চ্যানেলে দেখেছেন, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতেছি সেই ভিডিওটি মাত্র 15-20 মিনিটের ছিল, অথচ অরিজিনাল মুভি 2 ঘন্টা 7 মিনিটের। তার মানে বুঝতেই পারছেন সেই ভিডিওতে কেবলমাত্র এই মুভির গল্পটা কি সেটা বলেছে, কিন্তু এই মুভির গল্পটা তো এই মুভির আসল বিষয়ই নয়। এই মুভির আসল বিষয় হলো মুভির অরিজিনাল সেই দৃশ্যগুলো যেগুলোতে কোনো কথা নেই, কিন্তু দৃশ্যগুলো এবং অরিজিনাল সাউন্ডগুলো হৃদয় কাঁপিয়ে তোলে। অথচ আপনি যে ভিডিওটি দেখেছেন সেটাতে সেই অসাধারণ দৃশ্যগুলো এড়িয়ে গেছে। তাই চলুন সেই অসাধারণ দৃশ্যগুলো এবং অরিজিনাল সাউন্ডগুলো সহ আমার বিস্তারিত এক্সপ্লেইনটি উপভোগ করুন। তবে হ্যাঁ, গল্পটা শুরু করার আগে মুভির অরিজিনাল কিছু সিন দেখে নিন। তো হাই, আমি এসআর রোমানা, ফিল্মে আপ ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরু হয় স্পেনের বর্ডার এলাকাতে। একটা গাড়ির ড্রাইভার কিছু লোককে লুকিয়ে তার গাড়িতে করে বর্ডার এলাকাতে এনেছে এবং সিকিউরিটি দিয়ে তাড়াহুড়ো করে বর্ডার পার করে দিচ্ছে। ঘটনা হলো, স্পেনে ভয়ঙ্কর লেভেলে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই স্পেন সরকার পরিস্থিতি সামলানোর জন্য পাগলের মতো দরিদ্র শ্রেণীর লোকগুলোকে হত্যা করতেছে। এই জন্য লোকেরা যান বাঁচাতে লুকিয়ে স্পেন ছেড়ে পার্শ্ববর্তী দেশ আয়ারল্যান্ডে পালাচ্ছে, আর এই কাজে একটা মানব পাচারকারী চক্র সাহায্য করতেছে। ডিল হলো, এরা লোকদের থেকে নগদ টাকা পয়সা সোনাদানা যা পাচ্ছে সব নিয়ে নিচ্ছে, আর বিনিময়ে লোকদেরকে কন্টেনার ট্রাকে করে সমুদ্র বন্দরের দিকে নিয়ে যাচ্ছে। কারণ এই চক্রের একটা জাহাজ কন্টেনারে করে বিদেশে পণ্য পাঠায়। তো এদের প্ল্যান হলো, এরা পণ্য পাঠানোর নামে লুকিয়ে কন্টেনারে করে এসব মানুষদেরকে জাহাজে করে আয়ারল্যান্ডের জঙ্গলে নামিয়ে দিয়ে আসবে। তো এসব অসহায় লোকদের মাঝে একজোড়া দম্পতি হলো এরা। ছেলেটির নাম নিকো ও তার স্ত্রীর নাম মায়া। আর কষ্টের বিষয় এই যে মায়া 10 মাসের প্রেগনেন্ট। তো অনেক রিস্কের পর ফাইনালি দুজনে সেই কন্টেনারে উঠতে পেরেছে, যেটা এখন সোজা এদেরকে সমুদ্র বন্দরে নিয়ে যাবে। তাই এরা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেও মনকে এটা বোঝানোর চেষ্টা শুরু করে যে এরা এখন নিরাপদ। এমন সময় ট্রাকে থাকা একটা মেয়ে অনলাইনে নিউজ দেখছিল, যেখানে বলতেছে স্পেন সরকার বিশেষ করে বেছে বেছে প্রেগনেন্ট মহিলাদেরকে হত্যা করতেছে যাতে দেশের জনসংখ্যা না বাড়ে। এই নিউজটা শুনে মায়া ভয়ে ঘাবড়ে যাচ্ছে দেখে নিকো মেয়েটিকে বলে, প্লিজ নিউজটা বন্ধ করুন। এই বলে নিকো একটা চকলেট বার বের করে মায়াকে গিফট দিলে মায়া বলে, এটা কোথায় পেলে? নিকো রোমান্টিক মুডে বলে, এটা একটা রহস্য ধরে নাও, আর হ্যাঁ, এটা এক্ষুনি খাবে না, আমাদের নোয়া জন্ম নিলে এটা খেয়ে মুখ মিঠা করবে। মায়া অবাক হয়ে বলে, তুমি ওর নামও রেখে ফেলেছ? তুমি কি করেই বা জানলে মেয়েই হবে? নিকো রোমান্টিক মুডে বলে, আমি কিছু জিনিস আগে থেকেই জানি, এই যেমন আমি তোমাকে আজকে বেশি ভালোবাসি গতকালের থেকে। মায়া বলে, আর সেটা কম আগামীকালের থেকে। আসলে এই ডায়লগটা দুজনে প্রায়ই দেয়, মানে এরা এটা বিশ্বাস করে যে এরা একে অপরকে প্রতিটি দিন গত দিনের থেকে বেশি ভালোবাসে। তো মায়া নিকোর বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লে একটা সময় হঠাৎ কন্টেনারে একটা ড্রিল করার শব্দে মায়ার ঘুম ভাঙে। আসলে ভিতরে যেন অক্সিজেন ফুরিয়ে সবাই মারা না যায়, তাই গাড়ি থামিয়ে কন্টেনারে একটা ফুটো করা হচ্ছে। মায়া বলে, আমরা কি পৌঁছে গেছি? নিকো বলে, মনে তো হয় না। তো নিকো মায়ের পেটে হাত দিয়ে বলে, আমাদের পিচ্চি পরীটা কেমন আছে? মায়া মজা করে বলে, পরী, এটা বেশি হয়ে গেল না? নিকো বলে, এ সাধারণ কোনো মেয়ে নয়, এ যোদ্ধা হবে, দেখো না ও তোমার মতো লাথি মারে। মায়া বলে, এখন মারে না মানে? গত কয়দিন থেকে ওর কোনো রেসপন্স পাচ্ছি না। এই বলে মায়া টেনশনে মন খারাপ করতে থাকলে নিকো মায়ের পেটে হাত দিয়ে মজা করে বলে, এই তো লাথি মারলো। মায়া অবাক হয়ে বলে, তুমি যে কোনো কঠিন পরিস্থিতি কি করে এত নর্মালভাবে নিতে পারো? এমন সময় ট্রাকে থাকা একটা পিচ্চি কেঁদে উঠলে মায়া ইমোশনাল হয়ে বলে ওঠে, নিকো, এমন কি হতে পারে? আমাদের সন্তান এখনো বেঁচে আছে, ও স্পেনে আছে, আর আমরা ওকে একদম একা রেখে পালিয়ে যাচ্ছি। নিকো কেঁদে ফেলেও বলে, ওরা ওকে নিয়ে গিয়েছে, ও আর বেঁচে নেই। এটা শুনে আমরা বুঝতে পারি এদের একটা সন্তান ছিল, যাকে সেনাবাহিনীরা এদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তো মায়া একটা সন্তানকে হারিয়েছে, এদিকে পেটে থাকা সন্তানটাও মারা গেছে কিনা কে জানে। এসব ভেবে মায়া কান্না করতেছে। এমন সময় ট্রাকটা দুম করে থেমে যায় ও ট্রাকের পিছন গেটে লাগাতার আঘাত করার আওয়াজ আসতে থাকে। ভয়ে এরা সবাই দাঁড়িয়ে যায়। নিকো পরিস্থিতিটা বোঝার জন্য গেটের কাছে যেতেই দুম করে গেটটা খুলে যায় ও একদল লোক হুড়মুড় করে ভিতরে ঢুকতে থাকলে মায়া ছিটকে পড়ে যায়, আর এসব লোকের ভিড়ের ঠেলায় নিকো মিস্টেকলি ট্রাকের
বাহিরে এসে পড়ে। একজন ফাঁকা গুলি করে সবাইকে শান্ত করে বলে, সবাই শান্ত হও, অতিরিক্ত লোকগুলো ট্রাক থেকে নামো, আমাদের আরেকটা ট্রাক আসতেছে। এই বলে চক্রটি অস্ত্র দেখিয়ে অতিরিক্ত লোকগুলোকে নামালে নিকো এবার ট্রাকে উঠে পড়ে। চক্রটি বলে, এই ছেলে তুমি আবার উঠছো কেন, নামো। নিকো বলে, আমি তো আমার ওয়াইফের সাথে আগে থেকেই এটাতে ছিলাম। চক্রটি কোনো কথা না শুনে নিকোকে ট্রাক থেকে ফেলে দেয় ও ধ্যান করে ট্রাকের গেটটা লাগিয়ে দেয়। এই রে, এটা কি হলো? মায়া অস্থির হয়ে গেটটা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সেটা কি আর সম্ভব? মায়া তখন ট্রাকের ফুটো দিয়ে বাহিরে তাকালে দেখে বাকি লোকদেরকে গ্রিন কালারের একটা ট্রাকে তোলা হচ্ছে। মায়া তখন খেয়াল করে নিকোকে জোর করে সেই ট্রাকে তুলতেছে। তো মায়া ট্রাকের নাম্বারটা দেখে নেয় 107, যাতে পরবর্তীতে সহজেই নিকোকে খুঁজে পায়। এরপর মায়া তাড়াহুড়ো করে নিকোকে কল করে বলে, নিকো তুমি ঠিক আছো? নিকো বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তুমি টেনশন করো না, আমি সময় মতো তোমাকে খুঁজে নিব। তোমার কাছে থাকা জিনিসগুলো আগলে রেখো, সরকারি কোনো লোকের কোনো কথা বিশ্বাস করবে না। আর হ্যাঁ, ফোন সবসময় অন রেখো। মায়া ভয়ে কাঁদতে শুরু করলে নিকো সান্ত্বনা দিয়ে কথা শেষ করতে চায়। মায়া বলে, আমার একা ভয় করতেছে। নিকো বলে, কলটা কাটো, কারণ আমাদেরকে ফোনের চার্জ ধরে রাখতে হবে। এই বলে কলটা কেটে দিতেই মায়া ট্রাকটা চলতে শুরু করে। তো ট্রাকটা চলতে চলতে একটা সময় হঠাৎ থেমে গেলে সবাই ভয়ে আটকে ওঠে। একজন মহিলা ফুটো দিয়ে দেখে ট্রাকে করে কি যাচ্ছে তা চেক করার জন্য চেকপোস্টে ট্রাকটা থামিয়েছে। এটা দেখে মহিলাটি সবাইকে বলে, তাড়াতাড়ি সবাই লুকিয়ে পড়ো। সিন ট্রাকের বাহিরে আসে। চেকপোস্টে থাকা অফিসার ড্রাইভারকে বলে, ট্রাকে কি আছে? ড্রাইভার ভয়ে ভয়ে বলে, তেমন কিছু নেই, শুধু কিছু পণ্য আছে। অফিসার বলে, আমি খুলে দেখতে চাই। দুইজন লোক তখন ট্রাকের দরজাটা খুলতে শুরু করে আর আমাদের হার্টবিট বেড়ে যায়। এই বুঝি সবাই মারা পড়তে চলেছে, কিন্তু লোকগুলো দরজাটা খুললে দেখে পুরো ট্রাক ফাঁকা। অফিসার ট্রাকে উঠে ঘুরে ফিরে দেখতে থাকলে আমরা দেখি ট্রাকের সামনের অংশে আরেকটা সেক্টর আছে, যেখানে সবাই লুকিয়ে আছে ও ভয়ে থরথর করে কাঁপতেছে। অফিসার কি যেন ভেবে ট্রাক থেকে নেমে ট্রাকের সামনের অংশটা দেখে তার টিমকে বলে ওঠে, এখানে গুলি চালাও। ব্যাস, ধ্যান করে দুইটি গুলি এপাশ থেকে ওপাশে চলে যায় আর ভিতরে থাকা লোকগুলো ভয়ে আওয়াজ করে ওঠে। অফিসার বুঝে যায় এখানে লোক আছে, তাই অফিসার আবার ট্রাকের ভিতরে এসে বলে, সবাই বাহিরে বেরিয়ে আসো, ভয় পেও না, আমরা কিচ্ছু করব না। সরকার মহিলা ও বাচ্চাদেরকে নামার নির্দেশ দিয়েছে, তাই আমার উপর ভরসা রাখো, ভালোই ভালোই সবাই বেরিয়ে আসো। কথাগুলো শুনে সবাই অফিসারের উপর ভরসা আনতে শুরু করতেছে, বাট মায়ের ভরসা আসছে না, কারণ ওই যে নিকো সরকারি কোনো লোকের কথাই ভরসা করতে নিষেধ করেছিল। তাই মায়া উপরের দিকে তাকালে দেখে এখানে রাখা কাঠের বক্সের উপরে লুকানো সম্ভব। মায়া তাড়াহুড়ো করে সেই বক্সের উপরে উঠতে থাকে, আর এদিকে কেউ বের হচ্ছে না দেখে অফিসার বলে ওঠে, 1 থেকে 3 গুনতেছি, সবাই বেরিয়ে আসো নয়তো গুলি চালাবো। এই বলে অফিসার 3 পর্যন্ত গুনে গুলি চালাতে বলবে, ঠিক তখনই একটা মেয়ে দরজাটা খুলে দাঁড়ায়। অফিসার খুশি হয়ে বলে, তুমি একদম ঠিক কাজ করেছো। এই বলেই सारी गंदगी साफ करो और इनकी चीजें ले लो। चलो अब चले, काम हो गया बस। তো লোকগুলো ট্রাকটা ধুয়ে মুছে দিয়ে বের হয় ও দরজাটা লাগিয়ে দিয়ে ড্রাইভারকে বলে, এখন যাও। মানে এখন যে এই ট্রাকের কন্টেনারে মায়া আছে এটা আর কেউ জানে না। মায়া হাউমাউ করে কাঁদতে কাঁদতে নিকোকে কল করলে দেখে ফোন বন্ধ। মায়া তখন লাগাতার ট্রাই করতে থাকে। সিন কয়েক ঘন্টা পর আসে। ট্রাকটা সমুদ্র বন্দরে পৌঁছালে কি যেন একটা মেশিনের আওয়াজ শুনে মায়া অবাক হয়। সিন বাহিরে আসতে দেখি ট্রাক থেকে কন্টেনারটা একটা ক্রেনে করে জাহাজে তোলা হচ্ছে। যদিও এই নিয়মেই সবাইকে জাহাজে করে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট প্রবলেম হলো এখন যে এই কন্টেনারে একজন লোক আছে এটা আর কেউ জানে না। জাহাজ কর্তৃপক্ষ জানে এই কন্টেনারে কেবল কিছু প্রোডাক্ট আছে। তো এরপর যা হয় দেখতে থাকুন। তো মায়া এই আশাতে চুপচাপ বসেছিল যে জাহাজটা অন্য দেশের বন্দরে পৌঁছালে যখন কন্টেনারটা খোলা হবে তখন সে তো বের হতে পারবেই, সো নো প্রবলেম। কিন্তু 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 হঠাৎ সাগরের মাঝপথে বিশাল তুফান শুরু হয় ও জাহাজে থাকা কন্টেনারগুলো জাহাজ থেকে সাগরে পড়ে যেতে শুরু করে। তো
অবশেষে মায়ার কন্টেনারটা জাহাজ থেকে সাগরে পড়ে যেতেই মায়া ছিটকে গিয়ে মাথায় আঘাত পায় আর স্ক্রিন অন্ধকার হয়ে যায়। স্ক্রিনে আলো আসে দেখি মায়া অজ্ঞান হয়ে পড়েছিল। তো মায়া ধীরে ধীরে স্বাভাবিক হলে অনেক কষ্টে উঠে দাঁড়ায় ও চারিপাশে তাকিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে। তো মায়া ফুটো দিয়ে বাহিরে তাকালে যখন বিশাল সাগর দেখতে পায় তখন সে বুঝতে পারে তার কন্টেনারটা সাগরে পড়ে গেছে। এরপর আরেকটা ফুটো দিয়ে অপর পাশে তাকালে দেখে আরও কয়েকটা কন্টেনার পানিতে ভাসতেছে, মানে তার মতো আরও কিছু কন্টেনার পানিতে পড়ে গেছে। মায়া তখন চারিপাশে থাকা সকল ফুটো দিয়ে সেই কন্টেনারটা খোঁজার চেষ্টা করে যেটাতে তার স্বামী উঠেছিল, কিন্তু কোথাও সেটা দেখতে পাচ্ছে না। এটা দেখে মায়া পুরো অস্থির হয়ে যায় ও তার স্বামীকে ফোন করতে গেলে দেখে ফোনের ডিসপ্লে ফেটে গিয়েছে, তাই স্ক্রিন কিছুতেই আনলক করা যাচ্ছে না। কেমনটা লাগে। এমন সময় অন্য একজনের ব্যাগ দেখতে পেলে সেটাতে একটা সব জিনিস ঢালে। তখন সেটাতে একটা ফোন পায়, বাট সেটার সিমে পিনকোড মারা, আর মায়া তো এই সিমের পিনকোড জানে না, তাই মায়া ফ্রাস্ট্রেট হয়ে ফোনটা আছাড় মারে। এমন সময় মায়ের হালকা পেট ব্যথা শুরু হলে মায়া তার পেট মালিশ করতেছে, হঠাৎ খেয়াল করে কন্টেনারে থাকা ফুটোগুলো দিয়ে সাগরের স্রোতে স্রোতে ভিতরে পানি ঢুকতেছে। এই ফুটোগুলো তো বন্ধ করা দরকার, নয়তো পুরো কন্টেনার তলিয়ে যাবে। কিন্তু কি দিয়ে ফুটোগুলো বন্ধ করা যায়? মায়া তখন কন্টেনারে থাকা প্রোডাক্টগুলো ঘাঁটতে শুরু করে, এটা দেখার জন্য যে এখানে থাকা জিনিসগুলো সে কি কি কাজে লাগাতে পারে। তো মায়া তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে তার ব্যাগে ভরে ও টেপ দিয়ে ফুটোগুলো বন্ধ করার ব্যর্থ চেষ্টা শুরু করে। এমন সময় পানিতে একটা ডায়েরি পেলে দেখে সেটা তাদেরই ফ্যামিলি অ্যালবাম। তো সেটাতে নিকোর ফটোটা দেখে মায়া নিকোর কথা ভেবে কান্না করতেছে। ঠিক তখনই বাহিরে অনেক লোকের চিৎকার শুনতে পায়। মায়া তো বুঝতে পারছে না লোকজনগুলো কোথায়। তাড়াহুড়ো করে একটা ফুটো দিয়ে বাহিরে তাকালে তার স্বামীর সেই 107 নম্বর কন্টেনারটা দেখতে পায়। কিন্তু আফসোস, কন্টেনারটা তলিয়ে যাচ্ছে আর সেটার ভিতরে থাকা লোকগুলোই এভাবে চিৎকার করতেছে। निको मैं यहाँ हूँ, मैं यहाँ हूँ निको, 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 नहीं, प्लीज नहीं, निको, नहीं, তো নিজের চোখের সামনে মায়া তার স্বামীকে মরতে দেখার যে ব্যথাটা, সেই ব্যথাই সামলে উঠতে পারছে না, তার মাঝে আবার তার পেট ব্যথা শুরু হয়। তো এভাবেই রাত নেমে আসে ও আমরা দেখি মায়ের সেই ফোন থেকে লাগাতার তার স্বামীর নাম্বারে কল করতেছে, যে ফোনে তার সিমটা উঠিয়েছিল। কিন্তু এত চেষ্টার পরেও নিকোর ফোন শুধু বন্ধই দেখাচ্ছে, আর দেখাবেই না বা কেন? সে তো কন্টেনার তলিয়ে মারাই গেছে। তো পেটে থাকা বাচ্চাটার কোনো রেসপন্স নেই, এদিকে স্বামীও মারা গেল। এই হতাশায় মায়া ভাবে আমার আর বেঁচে থেকে কি হবে, তাই সে ভুল স্টেপ নিতেই ধরে। এমন সময় তার পেটে থাকা বাচ্চাটা নড়ে ওঠে আর মায়া থেমে যায়। তো মায়ের পেটের বাচ্চাটা যে জীবিত আছে এটা বুঝতে পেরে মায়া খুশিতে হাউমাউ করে কেঁদে ফেলে। এরপর মায়া ক্লান্তিতে শুয়ে পড়লে একটা সময় হঠাৎ আজব একটা আওয়াজ শুনে চমকে ওঠে। মায়া তো বুঝতে পারছে না কি হচ্ছে। তো মায়া পানির নিচে তলিয়ে গেলে বাঁচার জন্য চিৎকার দিয়ে ওঠে, আর মায়ার ঘুম ভেঙে গেলে বুঝতে পারে সে স্বপ্ন দেখছিল। তবে হ্যাঁ, তার কন্টেনারে কোমর পর্যন্ত পানি ঢুকে পড়েছে, এটা সত্য। এমনকি এখনো পানি ঢুকতেই আছে। মায়া তখন কিভাবে পানির সমস্যাটা সমাধান করতে পারে তার চেষ্টা শুরু করে। क्या बात है? তো
মায়া বর্তমান পানির লেভেলে দিন 2 লেখা একটা মার্ক লাগাই, আর মাথার উচ্চতা পর্যন্ত একটা জায়গায় শেষ সীমানা লেখে একটা মার্ক লাগাই। মানে হলো এই পর্যন্ত পানি উঠলেই সে মারা যাবে, তাই কিছুতেই যেন পানি এই পর্যন্ত উঠতে না পারে, সেটাই এখন মায়ের চ্যালেঞ্জ। তো মায়া এরপর জরুরি সেবাগুলোতে কল করার চেষ্টা শুরু করে, বাট ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না। মায়া বেঁচে থাকার সাহস বাড়াতে তার পরিবারের ফটোগুলো সামনে টাঙাতে শুরু করে। এরপর এখানে থাকা জিনিসগুলোর মাঝে কোনটা কোন কাজে ইউজ করতে পারে তা দেখতে থাকে। তো হঠাৎ মায়ের সিমে একটা কল আসে। মায়া কলটা রিসিভ করতেই নিকোর আওয়াজ শুনে চমকে যায়। ও বলে, তুমি বেঁচে আছো? নিকো বলে, ড্রাইভার আমাকে অন্য কন্টেনারে বার করেছিল। এদিকে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, তাই ফোন বন্ধ ছিল। তো তুমি এখন কোন কন্টেনারে আছো বলো, আমি আসতেছি। মায়া হাউমাউ করে কেঁদে ওঠেও বলে, আমি জাহাজে নেই। জাহাজে নেই মানে? নিকো, আমি যে কন্টেনারে ছিলাম তুফানের সময় সেটা সাগরে পড়ে গেছে, আর আমি এখন সেটার মাঝে আটকে পড়ে আছি। জানি না এইভাবে কতক্ষণ বেঁচে থাকতে পারবো। এটা শুনে নিকো তো শক। সে বলে, তোমার লোকেশনটা কি বলতে পারবে? মায়া বলে, বাহিরে শুধু পানি আর পানি দেখতে পাচ্ছি, হয়তো আমি সাগরের মাঝখানে পড়ে আছি। নিকো সান্ত্বনা দিয়ে বলে, প্লিজ ঘাবড়ে যেও না, তুমি যেখানেই থাকো না কেন আমি তোমার কাছে আসবো, সে পর্যন্ত প্লিজ নিজেকে সামলে রাখো। মায়া হতাশায় হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে, নিকো আমি পারছি না, ভয় আর হতাশায় আমার দম বন্ধ হয়ে আসতেছে। নিকো বলে, প্লিজ এভাবে হার মেনো না, তোমার পেটে থাকা আমাদের বাবুটার কথা ভাবো, আর আমিও তোমাকে খুব মিস করতেছি। জানো তো আমি আজকে বেশি ভালোবাসি গতকালের থেকে। মায়া কাঁদতে কাঁদতে বলে, আর সেটা কম আগামীকালের থেকে। নিকো বলে, আমি তোমাকে আবার কল করব, ফোন অন রেখো। এই বলে দুজনে কথা শেষ করতেই মায়ের প্রসব বেদনা শুরু হয়। মায়া বলতে থাকে, নো 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 প্লিজ, এখন না, প্লিজ প্লিজ প্লিজ, আমার বাবু একটু অপেক্ষা করো, আমি এখান থেকে অন্তত উদ্ধার পাই। তখন সৌভাগ্যক্রমে মায়ের ব্যথাটা থেমে যায়, বাট টয়লেটের চাপ শুরু হয়। কি এক জ্বালা, এখানে কোথায় টয়লেট করবে? তখন মায়া একটা বক্স এভাবে নিচে ধরে সেটাতে টয়লেট করে ও সেটা এই বাক্সের মাঝে ফেলে দেয়। এরপর মায়া নিকোর আসার অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ বাহিরে আকাশ খারাপ করে আসে ও মায়ের আবার প্রসব বেদনা শুরু হয়। মায়া গতবারের মতো এটাকে আবার আটকে রাখার আপ্রাণ চেষ্টা শুরু করে, কিন্তু 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 তো মায়া বাচ্চাটা হাতে নিলে বাচ্চাটা কোনো রেসপন্স করছে না। এটা দেখে মায়া আটকে ওঠে, এটা ভেবে যে তাহলে কি এত কষ্টের পরেও সে মৃত বাচ্চা জন্ম দিল। তাই মায়া অস্থির হয়ে বাচ্চাটির রেসপন্স আনার চেষ্টা করতে থাকলে হঠাৎ টুম করে বাচ্চাটি কেঁদে ওঠে আর মায়া যেন হাঁপ ছেড়ে বাঁচে। তো মায়া তার বাচ্চাটির নাড়ি কোথায় রাখবে ভাবতে ভাবতে একটা বক্স নিয়ে সেটাতে রাখে। নাড়িটা বক্সে রাখার ঘটনাটা মনে রাখবেন, সামনে কাজে আসবে। তো আমরা দেখি আজকে 3 নাম্বার দিন ও পানির লেভেল আরো অনেক উপরে উঠেছে। তো এদিকে বাচ্চাটি ক্ষুধায় কান্না করতেছে, তাই মায়া দুধ খাওয়ানোর চেষ্টা করে, বাট বাচ্চাটি কিছুতেই দুধ খাচ্ছে না। এদিকে মায়ারও ক্ষুধা লেগেছে, তাই সে কন্টেনারে পাওয়া সামান্য খাবারগুলো থেকে একটু খায় ও বাকিটা রেখে দেয়। সেই সাথে মায়ের কাছে খাওয়ার পানিও আর বেশি নেই। আপনাদেরকে জানিয়ে রাখি, সমুদ্রের পানি কিন্তু এতটাই লবণাক্ত হয়ে থাকে যে সেটা খাওয়া যায় না। তো মায়ার মানসিক অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে। এর মাঝে বাচ্চাটি কান্না করে যাচ্ছে। মায়া তখন আবার বাচ্চাটিকে দুধ খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু না, বাচ্চাটি দুধ খাচ্ছেই না। মায়া কি করবে মাথা কাজ করছে না। এমন সময় মায়া সেখানে একটা চার্জিং ড্রিল মেশিন দেখে কি যেন ভেবে উপরের দিকে তাকাই। সিম কাট হলে দেখি মায়া উপরের ছাদটা ড্রিল মেশিন দিয়ে ফুটো ফুটো করা শুরু করেছে, যা করতে প্রচুর শক্তি অপচয় হচ্ছে। তো শরীরের শক্তি ফুরোনোর আগেই এই কাজটা ঠান্ডা মাথায় শেষ করতে হবে। কিন্তু ওদিকে বাচ্চাটি গলা ফেটে কান্না শুরু করে। अब शांत हो जाओ।
मुझे ये काम करना पड़ेगा ताकि हम दोनों यहाँ से बाहर निकल सके। अच्छा ठीक है, मैं आ रही हूँ। देखो मेरी प्यारी बच्ची, बस करो। सॉरी 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 सॉरी, मुझे तुम्हारा ध्यान, मुझे माफ कर। সিন কাট হলো দেখি মায়া একটু ফুটোই চোখ লাগিয়ে অধীর আগ্রহে নিকোর আসার পথ চেয়ে আছে। তো এভাবেই অপেক্ষায় থাকতে থাকতে রাত নেমে আসে ও ক্ষুধায় মায়ের সেচ ছাড়ানোর মতো অবস্থা শুরু হয়। মায়া তখন অবশিষ্ট বাকি খাবারটুকু সব খেয়ে ফেলে। এরপর পানি খেতে গেলে পেট ভরে পানি খাচ্ছে, হঠাৎ তার মাথায় আসে এইটুকু পানি তো শেষ, আর পানি নেই। তাই মায়া হাফ পানি খেয়ে হাফ রেখে দেয়। এরপর দেখি মায়ের শরীরে একটু জোর পেতেই আবার সাত দিন করা শুরু করেছে। बस हो गया, हो गया। ये क्या? তো মায়া ড্রিল করছিল আর একটু বাকি আছে, এমন সময় হঠাৎ ড্রিল মেশিনটা কাজ করা বন্ধ করে দেয়। মানে ড্রিল মেশিনের চার্জ শেষ। মায়া হতাশ হয়ে হাত দিয়ে ছাদটা ধাক্কাতে থাকে, বাট কিছুতেই আংশিক কাটা অংশটা খুলতে পারছে না। মায়ার এনার্জি পুরোদমে শেষ হয়ে গেলে মায়া গা মাথা চক্কর দিয়ে পড়ে যায়। মায়া তার উপরের অংশটার দিকে তাকানোর চেষ্টা করলে রোদের আলোয় মায়ার সেন ছাড়াতে ধরে। তো উপর দিয়ে বের হওয়ার একমাত্র একটা ভরসা ছিল, সেটাও গেল। এখন বাকি থাকলো নিকোর উপর ভরসা। তাই মায়া আবার তার সিমটা তার ফোনে তোলে ও ফোনটা আনলক করার চেষ্টা করে, কিন্তু ওই যে ডিসপ্লে ফেটে গেছে, তাই সেটাও কিছুতেই আনলক হয় না। মানে এই ভরসাটাও গেল। তখন হতাশায় মায়া পাগলের মতো সবকিছু ছুঁড়ে মারতে থাকলে আবার একটা ভরসা দেখতে পায়, আর সেটা হলো সেফটি টুলসে থাকা মিনি হ্যাসকো ব্লেড। ব্যাস, এরপর সে আবার বাঁচার শেষ চেষ্টায় লেগে পড়ে। কিন্তু হ্যাসকো ব্লেড দিয়ে ছাদটা কাটতে থাকলে মায়ের হাতটা ধীরে ধীরে ক্ষত বিক্ষত হতে শুরু করে। এদিকে বাচ্চাটা কেঁদেই যাচ্ছে। মায়া বাচ্চাটার কাছে এসে বলে, কি হয়েছে, গরম লাগতেছে? এই বলে মায়া একটা কাপড় ভিজিয়ে সেটা দিয়ে বাচ্চাটার গা মোছ করে দিতে থাকে। এমন সময় ক্ষুধার কারণে মায়ের মাথা ঘুরতে শুরু করলে মায়া নিস্তেজ হয়ে পড়ে যায়। সে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, তার দম নিতে কষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে মায়া কয়েক ঘন্টার মাঝেই নিশ্চিত মারা যাবে। কিন্তু উপায় কি? এখানে তো আর কোনো খাবার নেই, অথচ বাঁচতে গেলে কিছু তো একটা খেতেই হবে। কি খাবে? খুঁজতে খুঁজতে মায়া সেই বক্সটা দেখতে পায় যেটাতে তার বাচ্চার নাড়ি রেখেছিল। এরপর যা হয় তা বর্ণনা করার মতো না, আপনারা নিজ চোখেই দেখেন। তো মায়া এটা খাচ্ছে, এমন সময় বাহিরে আওয়াজ শুনে থমকে যায়। ভাবে তার স্বামী হয়তো তাকে উদ্ধার করতে আসতেছে, তাই সে এক বুক আশা নিয়ে ফুটো দিয়ে বাহিরে তাকায়। কিন্তু কই, কোথাও কেউ নেই। মায়ের বুকটা যেন আবার ভেঙে আসে। ঠিক তখনই একটা বিশাল স্রোত আসে আর सब ठीक है, सब ठीक है। ओके, सब ठीक है। तुम डरना नहीं। তো মায়া তার সন্তানকে সামলে নেয়। আর সিন কাট হলে দেখি আজকে 6 নম্বর দিন চলতেছে আর পানি প্রায় কাঁধ অবধি উঠে গেছে। তাই একদিনের মাঝে এখান থেকে মায়া বের হতে না পারলে হয়তো ক্ষুধায় মরবে, নয়তো পানিতে ডুবে মরবে, সাথে তার বাচ্চাটিও মরবে। তাই মায়া আবার হ্যাকসো ব্লেড দিয়ে ছাদটা কাটার চেষ্টা করে যাচ্ছে, কারণ এটাই তার বাঁচার শেষ সম্ভাবনা। আর মায়া প্রায় পুরোটা কেটেই ফেলেছে, আর একটু বাকি। ঠিক এমন সময় হ্যাকসো ব্লেডটাই ভেঙে যায়। এবার ক্ষুধায় ও হতাশায় মায়ের হ্যালুসিনেশন শুরু হয়, যাকে সহজ বাংলায় মতিভ্রম বলে। আর এটা হলে ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, চোখ ভুলভাল দেখতে শুরু করে। কিন্তু মায়া এই পরিস্থিতি থেকে নিজেকে রিকভারি করার আপ্রাণ চেষ্টা করতে থাকে ও খাওয়ার জন্য একটু পানি খুঁজতে থাকে, কিন্তু পানি তো নেই। ছাদ থেকে বৃষ্টির পানি 1-2 ফোঁটা করে পড়তেছে। মায়া সেখানেই জিভ লাগিয়ে চেটে চেটে খেতে শুরু করে। সিন রাতে আসলে দেখি মায়ের মতিভ্রম শুরু হয়ে গেছে। সে তার সেই বড় মেয়েকে কন্টেনারের ভিতরেই দেখতেছে, যাকে সে স্পেনেই হারিয়ে ফেলেছিল। মায়া খুশি হয়ে তার বাচ্চাকে কাছে ডাকলে সে কাছে এসে বলে, মা আমরা বাহিরে বের হই প্লিজ। এটা শুনে মায়া হাউমাউ করে কাঁদতে থাকলে মায়ার স্বামী নিকো মায়াকে আদর করে একটা চুমু দিয়ে বলে, আমি তোমাকে আজকে বেশি ভালোবাসি গতকালের থেকে। কিন্তু মায়া যে বরাবরের মতো বলবে আর সেটা কম আগামীকালের থেকে, এটা বলার মতো সেন্স মায়া হারিয়ে ফেলেছে। সিন কাট হয়ে সকালে আসে ও বৃষ্টির পানিতে মায়ের সেন্স ফেরে। মায়া দেখে বৃষ্টি শুরু হয়েছে এবং কাটা ছাদের ফুটোগুলো দিয়ে বৃষ্টির পানি পড়তেছে। মায়ার সাথে সাথে উপরের দিকে তাকিয়ে হা করে পানি খাওয়ার চেষ্টা শুরু করে। কয়েক ফোঁটা পানি মুখে যেতেই মায়া যেন প্রাণ ফিরে পায়। মায়া এবার বৃষ্টির পানিগুলো কিছু খালি বক্সে জমানোর চেষ্টা শুরু করে। তো এমন সময় একটা খাবারের ক্যান পানিতে ভেসে যাচ্ছে। মায়া সেটা তুলে চেক করতে ধরলে ক্যানের হাফ ঢাকনা যেভাবে
খুলে যায় সেটা দেখে মায়ের মাথায় আইডিয়া আসে, আরে এভাবে তো উপরের হাফ কাটা ছাদটাও টেনে নিচের দিকে আনা সম্ভব। ব্যাস, মায়া আবার একটা বাচ্চার ভরসা খুঁজে পায়। সে তার বাচ্চাকে বলে, দেখো এবার আমরা এখান থেকে বের হবই। এরপর মায়া चलो तुम ये कर सकती हो। তো মায়া ছাদের ফুটো দিয়ে উপরে মাথাটা বের করলে দেখে এখন বিকেলবেলা, আর চারিদিকে শুধু অথই পানি। মানে কন্টেনার থেকে বের হয়েও এখনো সে বন্দি। তবে এতদিন ছিল কন্টেনারে বন্দি, আর এখন সাগরের মাঝে বন্দি। তো এভাবেই ধীরে ধীরে সন্ধ্যা ও তারপর রাত নেমে আসে। এরপর রাত পেরিয়ে সকাল হয়। এখনো মায়া তার সন্তানকে নিয়ে ওভাবেই সাগরের মাঝে কন্টেনারের উপর আটকে আছে। মানে বাহিরে বের হয়েও কোনো লাভ হলো না। এখন সে খাবারের অভাবেই মারা যাবে। এই হতাশায় মায়া ফিট হয়ে পড়ে আছে। এমন সময় মায়ার বাচ্চা কাপড়ে পায়খানা করে। মায়া কাপড়টা খুলে সেটা সাগরের পানিতে ফেলে দিলে সাথে সাথে কিছু মাছ সেই কাপড়টার কাছে চলে আসে। এটা দেখতে মায়া আবার বাঁচার ভরসা ফিরে পায়। সে অস্থির হয়ে কন্টেনারের উপর থেকেই মাছগুলোকে ধরার চেষ্টা করে, কিন্তু তার হাত তো কিছুতেই মাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব না। মায়া আবার হতাশ হয়ে যায়। তবে সে হাল ছাড়ে না। সে মাছ ধরার একটা উপকরণ তৈরি করে ফেলে ও জীবন সংগ্রাম শুরু হয়। তো এত চেষ্টার পরেও একটা মাছ ধরতে পারলো না। এদিকে শরীরের সকল এনার্জি শেষ। মায়া ক্লান্তিতে লুটে পড়ে ও আকাশের দিকে চেয়ে থাকে। এমন সময় আকাশে একটা বিমান যেতে দেখলে তো কাজ তো হলোই না, মাঝখান থেকে পাটা চিড়ে গেল। এখন এই পা ঠিক করবে কিভাবে? পা থেকে যেভাবে রক্ত ঝরতেছে তাতে তো কয়েক ঘন্টার মাঝে সে মারা যাবে। এখন উপায় কি? মায়া কন্টেনারে থাকা একটা ভাঙা টিভি খুলে সেটাতে থাকা সুইয়ের মতো একটা ডায়েট খুলে নেয়। উদ্দেশ্য হলো এটাকে সুইয়ের মতো ইউজ করা। এরপর একটা কেবল থেকে তামার তার বের করে। উদ্দেশ্য এটাকে সুতোর মতো ইউজ করা। এরপর যা হতে চলেছে তা বর্ণনা করার মতো নয়, নিজ চোখে দেখেন। তো পা সেলাই করতে করতে মায়া সিন ছাড়িয়ে ফেলে ও সিন রাতে আসে। আমরা দেখি মায়া সারা রাত জেগে সেখানে থাকা কেবলগুলো দিয়ে একটা জাল বুনতেছে। এরপর সিন খুব ভোরে আসলে দেখি মায়া সেই জালটা নিয়ে কন্টেনারের উপরে উঠেছে এবং সেটা পানিতে ফেলে মাছ ধরার চেষ্টা শুরু করেছে। কারণ আজকে তাকে যে করেই হোক মিনিমাম একটা মাছ ধরতেই হবে। चलो आ जाओ, फंस जा, आ जाओ। অবশেষে ফাইনালি একটা মাছ জালে উঠে আসে। এরপর তো মায়া মাছটা এইভাবে খেতে থাকে আর সিন কাট হলে দেখি আজকে 9 নাম্বার দিন। আর পানি কন্টেনারের ভিতরে অনেক বেশি ঢুকে পড়েছে। আর এভাবে চলতে থাকলে তো কন্টেনারটা সাগরে ডুবে যাবে। তাই মায়া এবার কন্টেনারের ভিতরের পানিগুলো বাইরে বের করার কাজে মনোযোগ দেয়। এরপর থেকে মায়া শুধু একটা করে মাছ শিকার করে না, সে অনেক মাছ শিকার করে এবং অতিরিক্তগুলো অন্য বেলায় খাওয়ার জন্য সংরক্ষণ করে রাখে। তো মায়া কাগজে তার লোকেশনের ম্যাপ আঁকাই, সেই সাথে এটা লেখে যে সে এখানে আটকা পড়ে আছে। এরপর সেই কাগজটা একটা বক্সে ভরে এভাবে সে অনেকগুলো বক্স রেডি করে ও সেগুলো একের পর এক সাগরে ছুঁড়ে মারতে থাকে। ভরসা একটাই, এগুলোর কোনোটা যদি ভাসতে ভাসতে সাগরের কিনারায় যায় ও কেউ পায় তাহলে তাকে যেন উদ্ধার করতে আসে। এরপর মায়ের কাজ দুইটি। এক, তার স্বামী বা অন্য কেউ তার খোঁজে আসলো কিনা সেটা উপরে গিয়ে নিয়মিত চেক করা।
2 কন্টেনার যেন পানিতে ডুবে না যায়, তাই কন্টেনারের পানিগুলোকে নিয়মিত বাইরে বের করে দেওয়া। আর মায়া সেটাই করছিল। তো রাতে মায়া খেয়াল করে তার বাচ্চাটি ঠান্ডায় কাঁপতেছে। মায়া তখন একটা বোতলে কাপড় ঢুকিয়ে সেটার মাঝে অ্যালকোহল দিয়ে আগুন জ্বালাই। এরপর সেটা বাচ্চার পাশে রেখে বাচ্চাটির সাথে শুয়ে পড়ে ও পাগলের মতো বাচ্চাটির সাথে একা একা গল্প করতে থাকে। এভাবেই একটা সময় মায়াও ঘুমিয়ে পড়ে। আর ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হয়ে কন্টেনারের বাইরে চলে আসলে আমরা দেখি কন্টেনারটা ভাসতে ভাসতে সাগর কিনারার অনেকটাই আশেপাশে চলে এসেছে ও সন্ধ্যা নামতেছে। সিন আবার কন্টেনারের ভিতরে আসে। মায়া ঘুমাচ্ছিল, হঠাৎ একটা আওয়াজে মায়ের ঘুম ভেঙে যায়। আওয়াজটা এমন যেন বাহির থেকে কেউ কন্টেনারের গায়ে আঘাত করতেছে। মায়া তখন বাচ্চাটিকে সাথে নিয়ে আলো হাতে কন্টেনারের বাইরে আসতে দেখে তার ফেলে দেওয়া বক্সগুলোর মাঝে একটা বক্স এখানেই ফিরে এসেছে এবং পানির স্রোতে কন্টেনারের সাথে ধাক্কা খাচ্ছে। এমন সময় হঠাৎ করে মায়ের ফোনটা বেজে ওঠে। মায়া দেখে এটা নিকোর কল, কিন্তু ওই যে ডিসপ্লে প্রবলেম, তাই মায়া অস্থির হয়ে খুব করে ট্রাই শুরু করে যেন কলটা রিসিভ হয়। আর যাক, কলটা রিসিভ করতে পারে। মায়া ফোনটা কানে ধরেই অস্থির হয়ে বলে, নিকো তুমি ঠিক আছো? নিকো হাঁপাতে হাঁপাতে বলে, হ্যাঁ ঠিক আছি। মায়া বলে, আমি তোমাকে কল করতে পারছিলাম না, কারণ ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না আর ডিসপ্লেটাও ফেটে গেছে। আসলে মায়ের কন্টেনারটা সাগরের কিনারার দিকে আসায় ফোনে নেটওয়ার্ক চলে এসেছে। তো মায়া নিকোকে বলে, তুমি এখন কোথায়? নিকো বলে, জান আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাকে খুঁজতে যেতে পারবো না, কারণ আমি জঙ্গলে একটা বাহিনীর হাতে আটকে পড়েছিলাম। সেখান থেকে পালানোর সময় পায়ে গুলি খেয়েছি, এখন পা থেকে অনেক রক্ত ঝরতেছে, বাঁচবো কিনা বুঝতে পারছি না। এসব বলতে বলতে একদিকে নিকো কাঁদতে থাকে, অপরদিকে মায়া হাওয়া করে কাঁদতে থাকে। হতাশায় নিকো কাঁদতে কাঁদতে বলে, আমি নিকোর মা, আমার ভুলের কারণে আজ তুমি মরতে বসেছ। মায়া সান্ত্বনা দিয়ে বলে, তুমি নিকোর মা নও, তুমি আমারও আমার বাচ্চার দুজনেরই জীবন বাঁচিয়েছ। নিকো বলে, মানে? মায়া বলে, নিকো আমার ডেলিভারি হয়েছে। কি সত্যি বলছো? হ্যাঁ, আমাদের বাচ্চা এখন আমার কোলে। আর হ্যাঁ, সে দেখতে খুব সুন্দর, একদম তোমার মতো। নিকো বলে, আমাদের মেয়ে হয়েছে তাই না? মায়া হ্যাঁ বললে। নিকো বলে, আমি বলেছিলাম না? এরপর নিকো কাঁদতে কাঁদতে বলে, তোমরা দুজনে ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি। নিকো অসহায় স্বরে বলে, যদি আমি এখন তোমাদের সাথে থাকতাম। এসব বলতে বলতেই নিকো শ্বাসকষ্টে কাশতে থাকে আর হাউমাউ করে কাঁদতে থাকে। তখন মায়া বলে ওঠে, নিকো আমি তোমাকে গতকালের থেকে বেশি ভালোবাসি। এবার নিকো বলে ওঠে, আরে সেটা আগামীকালের থেকে কম। এর মাঝে মায়ের ফোনের চার্জ শেষ হয়ে ফোনটা কেটে গেলে সকল ভরসা হারিয়ে মায়া অসহায়ের মতো কেঁদে যাচ্ছে। এমন সময় আবার আগুনের মশালটাও নিভে যায়। সিন কাঠুরে দেখিয়ে মায়া তার সন্তানকে গরম রাখতে নিজের বুকে জড়িয়ে নিয়ে আছে এবং কন্টেনারের উপরে শুয়ে আছে। তবে একটা জিনিস আমাদের হৃদয়কে নাড়িয়ে তোলে, তা হলো যে মায়া এতদিন থেকে বাঁচার জন্য এত এত সংগ্রাম করে আসছিল, সেই মায়ের চোখে এখন বাঁচার আর বিন্দুমাত্র কোনো ইচ্ছাই দেখতে পাচ্ছি না। তার চোখ জুড়ে এক সাগর সমান বিশাল হতাশা ও এক পাহাড় সমান চাপা কষ্ট। সে যেন পড়ে থেকে এখন কেবলমাত্র মৃত্যুর প্রহর গুনতেছে। এছাড়া তার আর কিছু করার কোনো ইচ্ছা নেই। তো মায়া এভাবে পড়ে থাকলে আরও 2 দিন এভাবেই চলে যায়। ও সিন কন্টেনারের ভিতরে আসলে দেখি মায়া যেহেতু 2 দিন থেকে পানি বের করেনি, তাই কন্টেনারে অনেক পানি জমে গেছে ও কন্টেনারের মাঝে থাকা জিনিসগুলো পানিতে ভেসে উঠেছে। কিন্তু হঠাৎ খেয়াল করে মায়া উঠে দাঁড়িয়েছে। উদ্দেশ্য হলো সে তার বাচ্চাটিকে বাঁচাতে চায়। ব্যাস, মায়া কন্টেনারে থাকা একটা কাঠের বোর্ডের নিচে অনেকগুলো লাঞ্চ বক্স আটকিয়ে সেটা ভেলার মতো বানায়। এরপর সেই ভেলাটাই দড়ি বেঁধে পানিতে ফেলে দিয়ে চেক করে সেটা পানিতে ঠিকমতো ভাসে কিনা। দেখে হ্যাঁ, সেটা ভালো পরিমাণে ভাসতেছে। এবার এই ভেলাতে নৌকার মতো পাল লাগানোর পালা। মায়া এবার বিভিন্ন জিনিস দিয়ে পাল বানানোর চেষ্টা শুরু করে। পাল তো তৈরি হয়, কিন্তু এই পালটার মাথায় আরেকটা দড়ি বেঁধে ভেলার সাথে আটকিয়ে পালটাকে খাড়া রাখতে হবে। কিন্তু সেই দড়ি কোথায়? মায়া তখন এমন একটা দড়ির খোঁজে কন্টেনারের ভিতরে উকি মারলে দেখে কন্টেনারে এত বেশি পানি ঢুকে পড়েছে যে মায়া ভিতরে নামলে নিঃশ্বাস নেওয়ার জন্য কোনো রকমে মাথাটা পানির উপরে রাখতে পারবে। তার উপর আবার ফুটো দিয়ে পানি ঢুকতেই আছে, তাই হাতে সময় নেই, এক্ষুনি নামতে হবে। উপায় না পেলে মায়া কন্টেনারের ভিতরে নেমে পড়ে। সিন কন্টেনারের উপরে আসলে দেখি মায়া যে ভেলাটা বানিয়েছে সেই ভেলাটা কন্টেনারের উপরে রেখে সেই ভেলার উপরে তার বাচ্চাটিকে শুয়ে রেখে এসেছে। সিন আবার কন্টেনারের ভিতরে আসে। মায়া দড়ির খোঁজে কন্টেনারের এক পাশে এগিয়ে গেলে কন্টেনারটা সেই পাশে হেলে যায়। আর সিন কন্টেনারের উপরে আসলে দেখি কন্টেনারের সেই পাশটা তলিয়ে যাওয়ার কারণে কন্টেনারের উপরে থাকা ভেলাটা বাচ্চাটিকে নিয়ে পানিতে ভেসে চলতে শুরু করে। সিন আবার কন্টেনারের ভিতরে আসে। আমরা দেখি পানির নিচে মায়া একটি বেল্টের খোঁজ পেয়েছে এবং পানিতে ডুব দিয়ে
সেটা কাটার চেষ্টা শুরু করেছে, কিন্তু একটু কাটতেই মায়ের নিঃশ্বাস ফুরিয়ে গেলে মায়ের নিঃশ্বাস নেওয়ার জন্য পানির উপরে মাথা বের করলে দেখে কন্টেনারে এতটা পানি ঢুকে পড়েছে যে তার মাথা বের করার মতো জায়গাও নেই। মায়া তখন কন্টেনারে কাটার ছাদের কাছে আসতেই কন্টেনারটা দুম করে মায়াকে সহ তলিয়ে যেতে শুরু করে। কন্টেনারটা তলিয়ে যাচ্ছে 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 যাচ্ছে, দুম করে মায়া কন্টেনার থেকে বেরিয়ে আসে ও সাগরের পানির উপরে মাথা তুলেই চিৎকার করে তার বাচ্চাটিকে খুঁজতে শুরু করে। I'm sorry. সিন চলে আসে সাগরে মাছ ধরতে আসা একটা ট্রলারে। একটা লোক তার সন্তান সহ ট্রলারে করে মাছ ধরতে সাগরে এসেছে। লোকটির বড় মেয়ে সাগর থেকে জালগুলো তুলছিল। হঠাৎ খেয়াল করে একটু দূরে কেন জানি অনেকগুলো পাখি দল বেঁধে ঘুরপাক খাচ্ছে। মেয়েটি তার বাবাকে বলে, বাবা ওখানে কি হচ্ছে, ট্রলারটা একটু ওদিকে নিয়ে চলো তো। আঙ্কেলটি তখন সেদিকে রওনা দেয় ও সেখানে পৌঁছালে মেয়েটির সেই ভেলাটা দেখতে পায়। সে তো বুঝতে পারছে না এটা কি, আর এটাতে থাকা বক্সের ভিতরেই বা কি। বাবা মেয়ে মিলে কৌতূহলী হয়ে ভেলাটা টেনে উপরে তুললে দেখে, আরে এটা তো একটা বাচ্চা, এরা তো রীতিমতো শখ। মেয়েটি অবাক হয়ে বলে, এর বাবা মা কোথায়? এই বলে মেয়েটি সাগরের দিকে তাকালে দেখে কোথাও কেউ নেই। এমন সময় মেয়েটি দেখে ভেলার সাথে একটা দড়ি বাঁধা, যার অপর মাথা এখনো সাগরের পানির নিচে আছে। মেয়েটি কৌতূহলী হয়ে সেই দড়িটা টানতে শুরু করলে টানতে টানতে সেই দড়ির সাথে মায়ের হাতটা পানির উপরে ভেসে ওঠে। মেয়েটি তখন বাবার হেল্প নিয়ে মায়াকে টেনে উপরে তোলে। এরপর उठो, तुम कर सकते हो, और जोर से। बस बस, सीधा कर दो, सीधा करो। सब ठीक है, तुम ठीक हो? आ जाओ, आ जाओ। दीवार के सहारे रखो। তো মায়ের হুঁশ ফিরতেই মায়া কেবল এটাই বলতে থাকে, আমার বাচ্চা কোথায়? একেই বলে মা। তো মাঝি আঙ্কেলটি তাড়াহুড়ো করে ইমার্জেন্সি উদ্ধার কর্মীদেরকে এটা জানায় ও তাড়াতাড়ি এদিকে এগিয়ে আসতে বলে। সেই সাথে হসপিটালেও কল করে বলে, আমি পানিতে ডুবা একটা ইমার্জেন্সি রুগীকে দিয়ে 20 মিনিটের মাঝে পৌঁছাচ্ছি, সব কিছু রেডি রাখেন। এই বলে আঙ্কেল ট্রলারটা স্টার্ট করে। अब हम वापस आ कहीं चोट तो नहीं लगी? तुम ठीक हो, सेफ हो यहाँ? তো মুভিটি কতজনের ভালো লেগেছে সেটা এই ভিডিওতে কত লাইকের সংখ্যা সেটা দেখলে বুঝতে পারবো। বাট এই মুভিটি দেখে আপনার এখন এই মুহূর্তে যে অনুভূতিটা হচ্ছে, আপনার মন যে কথাগুলো বলতে চাচ্ছে, মুভিটি শেষ হওয়ার পরেও আপনার মাথায় যে সিনগুলো এখনও ঘুরপাক খাচ্ছে সেগুলো কমেন্ট করে আমার সাথে শেয়ার করতে পারেন। দেখবেন আপনার অনুভূতিটা আমার সাথে শেয়ার করে আপনারও ভালো লাগতেছে, আর আপনাদের অনুভূতিগুলো জেনে আমারও ভালো লাগবে। মনে হবে আমার ভিডিও বানানোর কষ্টটা সার্থক। আর হ্যাঁ, আপনি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে জোর করছি না, শুধু বলবো আমার ভিডিও আরও 2-1টা দেখেন। তারপর যদি আপনার মনে হয় আমি সাবস্ক্রাইব পাওয়ার যোগ্য, তখন না হয় সাবস্ক্রাইব করিয়েন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।